বেশি সংস্কার না চাইলে 25-এ নির্বাচন, চাইলে 26-এ। ফেলানী হত্যা দিবসে রাশেদ প্রধান, পুরো পৃথিবী স্তব্ধ হলেও শেখ হাসিনার বুক কাঁপেনি। খালেদা জিয়ার বিদেশ যাত্রা, নেতাকর্মীদের যে নির্দেশনা দিল বিএনপি। পেঁয়াজের বাম্পার ফলন, দাম না পেয়ে হতাশ চাষিরা। ইলিয়াস আলীকে হত্যার পর মেজর জিয়াউল, আজ বড় একটি অপারেশন সাকসেসফুল, শেষ করে যমুনায় ফেলেছি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বেশি সংস্কার না চাইলে 25-এ নির্বাচন, চাইলে 26-এ। রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, আর সংস্কার চাইলে 2026 সালে জুনে নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আর রাজনৈতিক দল যদি মনে করে অন্তর্বর্তী সরকারের কিছু সংস্কার করে যাওয়া উচিত, তাহলে ভোটের জন্য আরও 6 মাস সময় দিতে হবে। অন্তর্বর্তী সরকার একটি রোডম্যাপ দিয়েছে উল্লেখ করে প্রেস সচিব শফিকুল আলম বলেন, সেই রোডম্যাপের মাধ্যমে দেশের মানুষের মধ্যে একটি জন আকাঙ্ক্ষা তৈরি করতে পেরেছি। রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারে গঠিত 6 কমিশন 15 জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেবে এবং সবার সঙ্গে আলোচনা করেই এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে ভালো একটা নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন প্রেস সচিব। -2 ফর্মুলা নিয়ে সরকার ভাবছে না জানিয়ে শফিকুল আলম বলেন, লুটপাট, দুর্নীতি ও জুলাই আগস্টে গণহত্যায় জড়িতদের রাজনীতি করার কোনো অধিকার নেই। এর সময় প্রেস সচিব আরো বলেন, অর্থনীতি যে গতিতে এগোচ্ছিল সেই হিসেবে বর্তমান রিজার্ভ থাকার কথা ছিল $20 বিলিয়ন, কিন্তু বর্তমানে তা আছে $22 বিলিয়ন। সেই হিসাবে বলতে পারি আমরা ঘুরে দাঁড়িয়েছি। ফেলানী হত্যা দিবসে রাশেদ প্রধান, পুরো পৃথিবী স্তব্ধ হলেও শেখ হাসিনার বুক কাঁপেনি। জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, 2011 সালের 7 জানুয়ারি কাঁটাতারের বেড়ায় ঝুলন্ত ফেলানীর নিথর লাশ দেখে পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল, অথচ শেখ হাসিনার বুক কাঁপেনি। বিএসএফ অথবা ভারত সরকার অনুশোচনা বোধ করেনি, এরকম বন্ধু আমাদের প্রয়োজন নেই। রাশেদ প্রধান বলেন, আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে দিনের পর দিন ভারতের বিএসএফ সীমান্তে পাখির মতো হত্যা চালিয়েছে। রক্তপিপাসু আওয়ামী সরকার ভারতকে সীমান্তে হত্যাকাণ্ড চালানোর ফ্রি লাইসেন্স দিয়েছিল বলে একবারও প্রতিবাদ করেনি। তিনি বলেন, ভারত সরকার বন্ধুত্বের মিথ্যা আশ্বাস এবং লাশ হস্তান্তর ব্যতীত কিছুই করেনি, তাই ফেলানী হত্যার দায় শুধুমাত্র বিএসএফ এর নয়, ফেলানী হত্যার দায় ভারত ও শেখ হাসিনা দায়ী। তিনি আরো বলেন, ভারত সরকারকে বুঝতে হবে, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তাদের গোলাম হতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ নয়। আমরা শেখ হাসিনার গদি উল্টে দিয়েছি এবং ভারতের গোলামীর জিঞ্জির ছিন্ন করেছি। আপনাদের দাদাগিরি আর চলবে না। খালেদা জিয়ার বিদেশ যাত্রা, নেতাকর্মীদের যে নির্দেশনা দিল বিএনপি। উন্নত চিকিৎসার জন্য আজ রাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে রাত 8টায় তার গুলশানের বাসা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রওনা হবেন। তিনি রাত 9টায় বিমানবন্দরে পৌঁছাবেন এবং রাত 10টায় রয়্যাল কাতার আমারি এয়ার অ্যাম্বুলেন্স যোগে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেবেন। তিনি আরো বলেন, এই উপলক্ষে ঢাকা মহানগর বিএনপি এবং সব অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে দেশনেত্রীকে বিদায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো, যাতে রাস্তায় যানবাহন ও পথচারী চলাচলে কোনো বিঘ্ন না ঘটে। পেঁয়াজের বাম্পার ফলন, দাম না পেয়ে হতাশ চাষিরা। রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চলে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে, তবে এরপরও চাষিরা হতাশ, কারণ পেঁয়াজের ভালো দাম পাচ্ছেন না তারা। পদ্মার চরে চক্রাজাপুর বাজারে খুচরা হিসেবে প্রতি কেজি পেঁয়াজ 35 থেকে 40 টাকায় বিক্রি হয়েছে। এ বিষয়ে পদ্মার মধ্যে কালিদাসখালী চরের গোলাম মোস্তফা জানান, বর্তমানে যে দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে, দাম না বাড়লে চাষ করে লাভবান হওয়া মুশকিল হয়ে পড়বে, কারণ বীজ ও অন্যান্য দ্রব্য, সার, কীটনাশক ওষুধের দাম আগের চেয়ে অনেক বেশি। চলতি মৌসুমে যারা পেঁয়াজ আবাদ করেছেন, ইতিমধ্যে তারা বিক্রি করতে শুরু করেছেন। কালিদাসখালী চরের মহিলা শ্রমিক জয়গণ বেগম জানান, চলতি মৌসুমে আগাম জাতের পেঁয়াজ উৎপাদন করে চরের অধিকাংশ চাষিরা লাভবান হয়েছে। বর্তমানে পেঁয়াজ বিক্রি করে খরচের টাকা উঠানোই কঠিন হয়ে পড়েছে। চক্রাজাপুর চরের পেঁয়াজ চাষী বাবলু দেওয়ান জানান, দাম ভালো ও আবহাওয়ার অনুকূলে থাকায় এবছর 6 বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছি, বাম্পার ফলন হয়েছে। এবার যারা আগাম জাতের পেঁয়াজ চাষ করেছেন তারা আর্থিকভাবে বেশি লাভবান হয়েছেন, তবে এখন খরচ উঠবে না। মোকামে পেঁয়াজের যথেষ্ট চাহিদা আছে, কিন্তু দাম কম। সরকার যদি এলসি বা ভারত থেকে পেঁয়াজ আমদানি না করে, তাহলে চাহিদা ও দাম থাকবে। খায়েরহাট এলাকায় পেঁয়াজ চাষী সুজন আলী জানান, পদ্মার চরে 1 বছরের জন্য 4 বিঘা জমি 1,20,000 টাকা দিয়ে লিজ নিয়ে পেঁয়াজ চাষ করি। বীজ, সার, লেবার চাষ বাবদ আরো 1 লক্ষ টাকা খরচ হয়েছে।
বর্তমান বাজার মূল্যে লাভ হবে না, এ নিয়ে চিন্তায় আছি। উপজেলার চাঁদপুর গ্রামে জাকির হোসেন, পলাশী ফতেপুর গ্রামে জাহাঙ্গীর হোসেন সহ আরো অনেকে বলেন, উপজেলায় 1840 হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ চাষ হয়েছে। মুড়িকাটা পেঁয়াজের বীজ অনেক উচ্চ মূল্যে চাষিরা ক্রয় করে জমিতে বপন করেন। প্রতি বিঘা জমিতে পেঁয়াজ উৎপাদন খরচ হয়েছে 1,10,000 টাকা থেকে 1,20,000 টাকা। প্রাকৃতিক দুর্যোগের কারণে বিঘা প্রতি পেঁয়াজ উৎপাদন 40 থেকে 60 মণ হচ্ছে। বর্তমান বাজার মূল্যে 35 থেকে 45,000 টাকা। প্রতি বিঘা জমিতে কৃষকের লোকসান হচ্ছে 40 থেকে 50,000 টাকা। পেঁয়াজ উত্তোলনে ভরা মৌসুম চলছে, এরপর বিদেশ থেকে পেঁয়াজ আমদানি হওয়ার কারণে চাষিরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এই মুহূর্তে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ না করা হয় তাহলে চাষিরা বিরাট লোকসানের মুখে পড়বে। এর মধ্যে চাষিরা বিদেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধের দাবিতে 2রা জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন। উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জানান, উপজেলার সর্বত্র কম বেশি পেঁয়াজের চাষ হয়েছে। উপজেলার 2টি পৌরসভা ও 7টি ইউনিয়নে যে পরিমাণ পেঁয়াজ চাষ হয়েছে তার চেয়ে বেশি চাষ হয়েছে শুধু পদ্মার চরাঞ্চলে। এবছর প্রথমের দিকে ভালো দাম পেয়েছেন চাষিরা। উপজেলায় পেঁয়াজ চাষ হয়েছে 1,840 হেক্টর। ইলিয়াস আলীকে হত্যার পর মেজর জিয়াউল, আজ বড় একটি অপারেশন সাকসেসফুল, শেষ করে যমুনায় ফেলেছি। সিলেট অঞ্চলে বিএনপির প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলীকে গুম করার পর হত্যা করে মেজর জেনারেল জিয়াউল হোসেনের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড। হত্যার পর খুনিচক্র ইলিয়াস আলীর লাশ যমুনা নদীতে ফেলে দেয়। এই চাঞ্চল্যকর গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন খোদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 164 ধারায় দেওয়া স্বীকারোক্তিতে র্যাব সদস্য সার্জেন্ট তাহেরুল ইসলাম ইলিয়াস আলীকে অপহরণের পর লোমহর্ষক হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে চাঞ্চল্যকর এসব তথ্য দেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপরই আয়নাঘর নামক বন্দিশালা থেকে গত 15 বছরে আটক অনেকেই ছাড়া পান। ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রটে আয়নাঘরে পাওয়া গেছে বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে। পরে অবশ্য জানা যায় ইলিয়াস আলীকে গুমের পর পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আমার দেশ। সাংবাদিক আলিউল্লাহ নোমানের করা সেই প্রতিবেদনে চাঞ্চল্যকর ইলিয়াস আলী গুম ও হত্যার আদি অন্ত তুলে ধরা হয়েছে। 164 ধারায় দেওয়া স্বীকারোক্তিতে তাহেরুল বলেন, জিয়াউল হোসেনের নির্দেশে ঘটনার রাতে শেরাটন হোটেল থেকে তিনি ইলিয়াস আলীকে অনুসরণ করেন। মহাখালী পৌঁছার পর জিয়াউল হোসেন নিজে আরেকটি টিম নিয়ে ইলিয়াস আলীর গাড়ি অনুসরণ করেন। ইলিয়াস আলীর গাড়ি বনানী 2 নম্বর সড়কের বাসার সামনে পৌঁছার আগেই বনানী সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে তাকে তুলে নেওয়া হয়। ইলিয়াস আলীর সঙ্গে তার ড্রাইভার আনসারকেও অপহরণ করা হয়। গাড়িটি জলখাবার হোটেলের সামনে দিয়ে বনানী 2 নম্বর সড়কে ঢোকার পরে এই অপহরণের ঘটনা ঘটে। ট্রাইব্যুনাল সূত্র আরো জানায়, ইলিয়াসকে হত্যা ছাড়াও র্যাবের জিয়াউল হোসেনের কিলিং স্কোয়াডের এক সদস্য একদিনে 11 জন এবং আরেক সদস্য 13 জনকে খুন করেছিল। উল্লেখ্য, জিয়াউল হোসেন তখন র্যাবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি জেলে আটক রয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও গুম তদন্ত কমিশন সূত্রে আরো জানা গেছে, ইলিয়াস আলীকে অপহরণের সঙ্গে জড়িত 2 জন সেনা সদস্য বর্তমানে সেনাবাহিনীতে রয়েছেন। এরা হলেন ওয়ারেন্ট অফিসার জিয়া ও ইমরুল। জিয়াউল হোসেনের রানার হিসেবে গুম ও খুন মিশনের হুকুম তারা তামিল করতেন। খুনি চক্রের সদস্য হিসেবে চিহ্নিত হওয়ার পর গুম তদন্ত কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিমের সুপারিশের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী এই 2 সদস্যকে ক্লোজড এবং অন্তরীণ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। 2012 সালের 17 এপ্রিল সন্ধ্যার পর দলীয় নেতাকর্মীদের নিয়ে ইলিয়াস আলী সভা করেন। তৎকালীন শেরাটন হোটেলে ইন্টারকন্টিনেন্টাল সভা শেষ করে রাত 11টায় তিনি বের হন এবং গাড়িতে করে বাসায় ফিরেছিলেন। অপহরণের লক্ষ্যে জিয়াউল নির্দেশে শেরাটন থেকে অনুসরণ করেছিলেন র্যাবের সদস্য সার্জেন্ট তাহেরুল ইসলাম। পরবর্তীতে তাকে চিহ্নিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিম। তাকে তদন্ত কমিটিতে আনা হয়। জিজ্ঞাসাবাদের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 164 ধারায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি উল্লেখ করেছেন, আমার দায়িত্ব ছিল শেরাটন থেকে অনুসরণ এবং বেতার বার্তায় গতিপথ জিয়াউল স্যারকে জানানো। নির্দেশনা অনুযায়ী তিনি ইলিয়াস আলীর গাড়ি অনুসরণ এবং প্রতিটি মুহূর্তে গাড়ির গতিপথ জিয়াকে অবহিত করা। মহাখালী পৌঁছার পর ইলিয়াস আলীর গাড়ি সরাসরি অনুসরণ শুরু করেন জিয়া টিম। মহাখালী জলখাবার হোটেলের অদূরে বনানী 2 নম্বর সড়কে গাড়িকে ধাক্কা দিয়ে থামানোর পর ড্রাইভার আনসার সহ ইলিয়াস আলীকে অপহরণ করে এই টিমের সদস্যরা। এরপর জিয়া তাহেরুলকে বলেন, তোমার ডিউটি শেষ, চলে যাও। নির্দেশনা অনুযায়ী দায়িত্ব শেষে তিনি ফিরে যান। জিয়ার টিম ইলিয়াস আলীকে নিয়ে যাওয়ার পর কি হয়েছে সেটা তিনি বলতে পারবেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ইলিয়াস আলীকে অপহরণের পর হত্যা করা হয়েছিল। হত্যার পর তৎকালীন র্যাব কর্মকর্তা এবং পরবর্তী সময় সেনাবাহিনীতে পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হওয়া জিয়াউল হোসেন অফিসে গিয়ে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছিলেন। বলেছিলেন, আজ বড় একটি অপারেশন সাকসেসফুল হলাম, শেষ করে তাকে যমুনায় ফেলে দিয়ে এসেছি।
জিয়া কথাও বলেন যে ইলিয়াস আলী অপারেশনের কথা ঊর্ধ্বতনকে জানিয়েছে। ঊর্ধ্বতন বলতে তিনি মেজর জেনারেল তারেক সিদ্দিকী কিংবা শেখ হাসিনাকে বুঝিয়েছেন বলে সূত্রের ধারণা। যাদের সামনে এই কথা জিয়াউল হোসেন বলেছিলেন তাদেরকে চিহ্নিত করতে সক্ষম হয়েছেন ট্রাইব্যুনালের তদন্ত টিম। এদিকে শেখ হাসিনার নির্দেশে বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক নেতাকে গুম এবং অপহরণের সংশ্লিষ্টতা পেয়েছে গুম তদন্ত কমিশন। গুম তদন্ত কমিশন সূত্র জানায় শেখ হাসিনার নির্দেশে ইলিয়াস আলীকে গুম এবং খুন করা হয়েছিল। শেখ হাসিনা সরকারের সময়ে এসএসএফ এর মহাপরিচালক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সরওয়ার্দী। তার সঙ্গে আলাপকালে জানা গেছে ডিজিএফআই এর তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে নিয়ে ইলিয়াস আলীকে গুম করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। অথচ পরবর্তী সময়ে ইলিয়াস আলীকে স্ত্রীকে ডেকে এনে নাটকও করেছিলেন। পুরাতন শাড়ি পরে জড়িয়ে ধরেছিলেন ইলিয়াস আলীর স্ত্রী ও কন্যাকে। এ সময় ইলিয়াস আলীর স্ত্রীকে শেখ হাসিনা জানিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে অপহরণ করা হয়েছে। অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের জের হিসেবে এটা করা হয়েছে বলে ইলিয়াস আলীর স্ত্রীকে অবহিত করেছিলেন শেখ হাসিনা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।